স্যার আর্থার ইগনেতিয়াস কোনান ডয়েল ছিলেন একজন ইংরেজ লেখক ও চিকিৎসক। তার শার্লক হোমসের গল্পসমূহের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে কল্পবিজ্ঞান গল্প, নাটক, প্রেমের উপন্যাস, কবিতা, ননফিকশন, ঐতিহাসিক উপন্যাস এবং রোমর্চনা। আর্থার কোনান ডয়েলের জীবন ছিল বহুমাত্রিক এবং রোমাঞ্চপূর্ণ। তিনি একধারে ছিলেন একজন ইতিহাসবিদ, তিনি শিকারী, ক্রীড়াবিদ, যুদ্ধ সাংবাদিক এবং আত্মিকবাদী। জীবনের প্রথম ভাগে তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ভেষজ বিদ্যা বিষয়ে পড়াশোনা করেন এবং শেষতক লন্ডনে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। ভেষজ ব্যবসায় গা ছাড়া ভাবের কারণে তার হাতে থাকত বিস্তর অবসর, এবং এমনি একসময় তিনি সুবিখ্যাত শার্লক হোমস সিরিজের গল্পগুলি লিখতে শুরু করেন। তার প্রথম সাফল্য ছিল রক্ত সমীক্ষা। এটি সর্বপ্রথম 1887 সালে বিটনের বড়দিনের বার্ষিকীতে প্রকাশিত হয়। 1890 সালে চিহ্নচতুষ্টয় প্রকাশিত হওয়ার পর তিনি ভেষজ ব্যবসা ছেড়ে দেন এবং লেখালেখিতে পুরো মাত্রায় আত্মনিয়োগ করেন। তিনি অনেক গল্প, কল্পকাহিনী এবং ইতিহাসকেন্দ্রিক রোমাঞ্চ কাহিনী লিখলেও বিখ্যাত চরিত্র শার্লক হোমসকে নিয়ে লেখা গোয়েন্দা কাহিনীগুলি তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে। সত্য বলতে কি, এই হোমস চরিত্রটির উপর একঘেয়েমিজনিত বিরক্তির কারণে ডয়েল যখন শেষ সমস্যা হোমসকে মেরে ফেলেন, তখন জনতার দাবির মুখে হোমস চরিত্রটিকে অলৌকিকভাবে পুনরুজ্জীবিত করতে বাধ্য হন। বাস্তব জীবনেও তিনি দুবার গোয়েন্দাগিরি করে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত ব্যক্তিদের নির্দোষ প্রমাণ করতে সফল হন। ডয়েলকে বোয়ের যুদ্ধের সময় দক্ষিণ আফ্রিকান এক মাঠ চিকিৎসা কেন্দ্রে অবদান রাখার জন্য নাইট উপাধিতে ভূষিত করা হয়। আজকে আর্থার কোনান ডয়েলের লেখা মিট শার্লক হোমস। 1878 সালে আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করি এবং সেনা বিভাগে সার্জনদের জন্য নির্ধারিত পাঠক্রমে যোগদানের জন্য নেলি যাত্রা করি। সেখানকার পাঠ শেষ করে যথারীতি সহকারী সার্জন রূপে ৫ম নর্দাম্বারল্যান্ড রেজিমেন্টের সঙ্গে যুক্ত হই। সেই সময়ে ওই রেজিমেন্টের কর্মস্থল ছিল ভারতবর্ষ। আমি সেখানে যোগদান করবার আগেই দ্বিতীয় আফগান যুদ্ধ বেঁধে যায়। বোম্বাইতে জাহাজ থেকে নেমেই জানতে পারলাম আমার রেজিমেন্ট গিরিবর্তের ভিতর দিয়ে অগ্রসর হয়ে ইতিমধ্যেই শত্রুপক্ষের দেশে প্রবেশ করেছে। আমার মতো আরও অনেক অফিসারের সঙ্গে যাত্রা করে নিরাপদেই কান্দাহার পৌঁছলাম এবং আমার রেজিমেন্টকে পেয়ে সঙ্গে সঙ্গে নতুন কর্মভার গ্রহণ করলাম। সেই অভিযান অনেকের জন্যই এনে দিল সম্মান আর পদোন্নতি, কিন্তু দুর্ভাগ্য আর বিপদ ছাড়া আমাকে সে আর কিছুই দিল না। আমার বাহিনী থেকে সরিয়া আমাকে বার্কশায়ার বাহিনীর সঙ্গে যুক্ত করা হলে এবং তাদের সঙ্গেই মাইওয়ান্ডের মারাত্মক যুদ্ধে আমি অংশগ্রহণ করলাম। সেখানেই একটি জেজাইল বুলেট আমার কাঁধে বিদ্ধ হয়ে একখানা হাড় ভেঙে চুরমার করে দিল আর সাবক্লেভিয়ান ধমনীটা ঘেঁষড়ে গেল। আমার আর্দালি মারের প্রভুভক্তি আর সাহসের জন্যই খুনে গাজীদের হাত থেকে কোনরকমে বেঁচে গেলাম। একটা ভারবাহী ঘোড়ায় চাপিয়ে সে আমাকে নিরাপদে ব্রিটিশ লাইনে নিয়ে এল। যন্ত্রণায় ক্লিষ্ট এবং দীর্ঘস্থায়ী কষ্টভোগের ফলে দুর্বল অসহায় অবস্থায় একদল আহত সৈনিকের সঙ্গে আমাকে পেশোয়ারের বেশ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হল। সেখানেই ধীরে ধীরে সুস্থ হতে লাগলাম। ক্রমে ওয়ার্ডের ভিতরে হাঁটাচলা করা আর বারান্দায় রৌদ্রে একটু আধটু বেড়াবার মতো স্বাস্থ্য ফিরে পেলাম।
হঠাৎ ভারতের অভিশাপ আন্তরিক জ্বরে আক্রান্ত হয়ে পড়লাম। কয়েক মাস আমার জীবনের কোনো আশাই ছিল না। অবশেষে আমার যখন সেরে উঠলাম তখন আমি এতই দুর্বল ও শীর্ণকায় হয়ে পড়লাম যে একটা মেডিকেল বোর্ড স্থিত করলেন আরেকটি দিনও নষ্ট না করে আমাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া উচিত। তদনুসারে আমাকে সৈন্যবাহী জাহাজ ওরন্টেসে তুলে দেওয়া হল এবং তার 1 মাস পরে পোর্টসমাউথ জেটিতে নামলাম। নষ্ট স্বাস্থ্য পুনরুদ্ধারের কোনো আশাই তখন ছিল না, তবু স্নেহময় সরকার স্বাস্থ্যোন্নতির জন্য 9 মাস সময় দিলেন। ইংল্যান্ডে আত্মীয় স্বজন কেউ ছিল না, কাজেই আমি তখন বাতাসের মতো স্বাধীন। অবশ্য দৈনিক 11 শিলিং 6 পেনি আয়ে একজন লোক যতটা স্বাধীন হতে পারে। এ অবস্থায় স্বাভাবিকভাবেই আমি লন্ডনে হাজির হলাম, কারণ লন্ডন হচ্ছে এমন একটা বড় ডোবা যেখানে সারা সাম্রাজ্যের যত ভ্রমণবিলাসী আর আলস্যপরায়ণ লোকেরা এক দুর্বার টানে এসে মিলিত হয়। স্ট্রান্ডের একটা প্রাইভেট হোটেলে আরামহীন অর্থহীন জীবন কাটতে লাগল। পকেটে যা টাকা ছিল তার তুলনায় একটু বেশি স্বাধীনভাবেই চলতে লাগলাম। ফলে ক্রমে আর্থিক অবস্থা এতই ভীতিপ্রদ হয়ে উঠল যে অবিলম্বেই বুঝতে পারলাম হয় মহানগরী ছেড়ে গ্রামাঞ্চলে চলে যেতে হবে, আর না হয় জীবনযাত্রার মান সম্পূর্ণ পাল্টাতে হবে। শেষের বিকল্পটাই বেছে নিলাম। স্থির করলাম হোটেল ছেড়ে কোনো স্বল্প ব্যাসার্ধ অঞ্চলে একটা বাসা নেব। যেদিন এই সিদ্ধান্ত করলাম সেই দিনই ক্রাইটেরিয়ান বারে দাঁড়িয়ে আছি এমন সময় কে যেন কাঁধে হাত রাখল। ফিরে দাঁড়িয়েই চিনতে পারলাম স্ট্যামফোর্ড বার্টসে আমার অধীনে ড্রেসার ছিল। লন্ডনের বিপুল জনারণ্যে পরিচিত মুখের দর্শন পাওয়া একজন সঙ্গীহীন লোকের কাছে খুবই সুখকর। এর আগে স্ট্যামফোর্ড আমার বিশেষ বন্ধুস্থানীয় ছিল না, কিন্তু সেদিন তাকে আমি সাগ্রহে অভ্যর্থনা জানালাম। সেও আমাকে দেখে খুশি হল। আনন্দের আতিশয্যে তাকে হোলবর্ন এ মধ্যাহ্ন ভোজনের আমন্ত্রণ জানালাম এবং একটা এক্কা গাড়ি নিয়ে দুজনে যাত্রা করলাম। লন্ডনের জনবহুল রাজপথ দিয়ে সশব্দে যেতে যেতে সবিস্ময়ে সে প্রশ্ন করল, শরীরটাকে কি করে ফেলেছ ওয়াটসন? বাখারির মতো শুকিয়ে গেছ, গায়ের রং হয়েছে বাদামের মতো। আমার অভিযানের একটা সংক্ষিপ্ত বিবরণ তাকে দিলাম। সে বিবরণ শেষ হতেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আমার দুর্ভাগ্যের কাহিনী শুনে সমবেদনার সুরে সে বলল, আহা বেচারি, এখন কি করবে? একটা বাসা খুঁজছি, আমি জবাব দিলাম। যুক্তিসঙ্গত ভাড়ায় একটা আরামদায়ক বাসা পাওয়া যায় কিনা সেই সমস্যারই সমাধান করতে চেষ্টা করছি। আমার সঙ্গী মন্তব্য করল, খুব আশ্চর্য তো। তুমি দ্বিতীয় ব্যক্তি যে ওই কথাগুলি আজ আমাকে বললে। প্রথম ব্যক্তিটি কে আমি প্রশ্ন করলাম। লোকটি হাসপাতালের কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করে। আজ সকালেই সে দুঃখ করছিল। একটা ভালো বাসা সে পেয়েছে, কিন্তু ভাড়াটা তার আয়ত্তের বাইরে। অথচ একজন অংশীদারও সে পাচ্ছে না। আমি চেঁচিয়ে বললাম, সে যদি বাসার এবং ভাড়ার একজন অংশীদার সত্যিই চায়, তাহলে আমি সেই লোক। সঙ্গীহীন থাকার চাইতে একজন অংশীদার আমারও পছন্দ। মদের পাত্রের উপর দিয়ে আমার দিকে তাকিয়ে স্ট্যামফোর্ড বলল, শার্লক হোমসকে তুমি এখনো চেনো না। স্থায়ী সঙ্গী হিসাবে তুমি হয়তো তাকে পছন্দ করবে না। কেন? তার বিরুদ্ধে কি বলবার আছে? না, এর কোনো দোষের কথা আমি বলছি না। তবে তার চিন্তাভাবনাগুলো একটু অদ্ভুত ধরনের,
বিজ্ঞানের কতকগুলি শাখায় বেশ উৎসাহী। আমি যত দূর জানি, লোকটি বেশ ভদ্র। ডাক্তারি ছাত্র নিশ্চয়, আমি বললাম। না, সে যে কি হতে চায় সে বিষয়ে আমার কোনো ধারণাই নেই। আমার বিশ্বাস সে শরীর সংস্থান বিদ্যায় বেশ পারদর্শী। একজন প্রথম শ্রেণীর রসায়নবিদও বটে। কিন্তু আমি যত দূর জানি সে কোনকালে নিয়মিত কোনো ডাক্তারি শাস্ত্রের পাঠ নেয়নি। তার পড়াশোনাও অত্যন্ত আগোছালো আর খামখেয়ালি। কিন্তু নানা বিষয়ে জ্ঞান সে এত সঞ্চয় করেছে যে তার অধ্যাপকদেরও তাক লেগে যায়। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি কোনোদিন জানতে চাওনি সে কি হতে পারে? না, তার মনের হদিস করা সোজা কাজ নয়। তবে খেয়াল জাগলে তার মুখে কথার খই ফোটে। আমি বললাম, তার সঙ্গে দেখা করতে চাই। যদি কারো সঙ্গেই বাস করতে হয়, আমি পড়াশোনা করা চুপচাপ লোকই পছন্দ করি। অত্যধিক গোলমাল বা উত্তেজনা সহ্য করবার মতো শক্তি এখনো ফিরে পাইনি। ও দুটো বস্তুই আফগানিস্তানে এত বেশি পেয়েছিলাম যে আর যতদিন বেঁচে থাকব ওতেই চলে যাবে। তোমার ওই বন্ধুর সঙ্গে কেমন করে দেখা হতে পারে? সঙ্গী উত্তরে বলল, নিশ্চয় সে ল্যাবরেটরিতে আছে। হয় সে সপ্তাহের পর সপ্তাহ সে স্থানই মারায় না, আর না হয়তো সকাল থেকে রাত পর্যন্ত সেখানে কাজ করে। তুমি চাও তো খাওয়া শেষ করে একসঙ্গেই সেখানে পাড়ি দিই। নিশ্চয় যাব, আমি বললাম। তারপরই আলোচনা অন্য পথে মোড় নিল। যে ভদ্রলোকের সহবাসিন্দা হবার প্রস্তাব এইমাত্র করলাম, হোলবর্ন থেকে বেরিয়ে হাসপাতালে যাবার পথে তার সম্পর্কে আরও কিছু বিবরণ স্ট্যামফোর্ড আমাকে জানাল। বলল, তার সঙ্গে যদি মানিয়ে চলতে না পারো, তাহলে কিন্তু আমাকে দোষ দিও না। মাঝে মাঝে ল্যাবরেটরিতে দেখা সাক্ষাতের ফলে তার যেটুকু পরিচয় পেয়েছি, তার বেশি কিছু আমি জানি না। তুমি এক প্রস্তাব করেছ, কাজেই আমাকে যেন দায়ী করো না। আমি বললাম, মানিয়ে চলতে না পারলে সরে গেলেই হবে। তারপর সঙ্গীর দিকে একটু কড়া চোখে তাকিয়ে বললাম, দেখো স্ট্যামফোর্ড, মনে হচ্ছে বিশেষ কোনো কারণে তুমি এ ব্যাপারে নিজেকে জড়াতে চাইছ না। লোকটির মেজাজ খুব খাপ্পা নাকি? না আর কিছু। রেখে ঢেকে কথা বলো না। সে হেসে বলল, অনির্বচনীয়কে ভাষায় প্রকাশ করা সহজ নয়। আমার বিচারে হোমস একটু অতিবৈজ্ঞানিক ধাতের লোক, প্রায় অনুভূতিহীন। অনিষ্ট সাধনের উদ্দেশ্য নয়, শুধুমাত্র ফলাফল সম্পর্কে সঠিক ধারণা লাভের গবেষণার খাতিরেই সে তার বন্ধুকে এক চিমটে উদ্ভিজ্জ উপহার খেতে দিচ্ছে, তাও কল্পনা করা যায়। তার প্রতি সুবিচার করতে হলে বলতে হয়, ওই একই কারণে সমান তৎপরতার সঙ্গে সে নিজেও ওটা খেতে পারে। নির্দিষ্ট ও সঠিক জ্ঞানার্জনের প্রতি তার একটা নেশা আছে বলে মনে হয়। এটা তো খুব ভালো কথা। ভালো, তবে বাড়াবাড়ি ঘটতে পারে। যখন কেউ ব্যবচ্ছেদকক্ষে মৃত প্রাণীকে লাঠি দিয়ে পিটাতে শুরু করে, তখন সে ব্যাপারটা বড়ই কিম্ভূতকিমাকার হয়ে ওঠে। মৃত প্রাণীকে লাঠির বাড়ি? হ্যাঁ। মৃত্যুর পরে শরীরে আঘাতের দাগ কতটা পড়ে সেটা পরীক্ষা করে দেখবার জন্য তাকে এরকম করতে আমি নিজের চোখে দেখেছি। তারপরেও তুমি বলছ, সে মেডিকেলের ছাত্র নয়? না। ঈশ্বর জানেন তার পড়াশোনার উদ্দেশ্য কি। কিন্তু আমরা তো এসে পড়েছি।
তার সম্পর্কে নিজেই তোমার ধারণা গড়ে নিও। বলতে বলতে একটা সংকীর্ণ গলিতে মোড় নিয়ে ছোট পাশের দরজার ভিতর দিয়ে হাসপাতালের একটা অংশে প্রবেশ করলাম। এ জায়গা আমার পরিচিত। বিনা সাহায্যেই ঠান্ডা পাথুরে সিঁড়ি বেয়ে উঠে লম্বা বারান্দা ধরে এগোতে লাগলাম। দুই পাশে সাদা দেওয়াল আর বাদামি দরজার সারি। প্রায় শেষ প্রান্তে নিচু খিলানওয়ালা যে পথটা বেরিয়ে গেছে সেটা ধরে এগিয়ে গেলেই কেমিক্যাল ল্যাবরেটরি। উঁচু ঘর, চারদিকে অসংখ্য বোতল, কত সাজানো, কত ছড়ানো। এখানে সেখানে চড়া নিচু টেবিল, তার উপর বকযন্ত্র, টেস্ট টিউব আর ছোট বুনসেন বাতি, তার থেকে নীল কাঁপা কাঁপা শিখা বেরুচ্ছে। ঘরে একটিমাত্র ছাত্র কোণের টেবিলে উপুর হয়ে কাজ করছে। আমাদের পায়ের শব্দ শুনে সে একবার ফিরে তাকাল, তারপর সোজা দাঁড়িয়ে আনন্দে চেঁচিয়ে উঠল। আমার সঙ্গীর দিকে চোখ ফেলে পেয়েছি, পেয়েছি বলে চিৎকার করতে করতে সে একটা টেস্ট টিউব হাতে নিয়ে আমাদের দিকে ছুটে এলো। এমন একটা রিয়েজেন্ট আমি পেয়েছি একমাত্র হিমোগ্লোবিন দ্বারাই, যার থেকে তলানি পড়ে, আর কিছুর দ্বারাই নয়। একটা সোনার খনি আবিষ্কার করলেও বোধ হয় এর চাইতে বেশি আনন্দে তার চোখমুখ উদ্ভাসিত হতো না। ডাক্তার ওয়াটসন, মিট শার্লক হোমস, আমাদের দুজনকে পরিচয় করিয়ে দিয়ে স্ট্যামফোর্ড বলল। বেশ জোরের সঙ্গে আমার হাত চেপে ধরে সে সাদরে বলল, কেমন আছেন? মনে হচ্ছে আপনি আফগানিস্তানে ছিলেন। সে কথা আপনি জানলেন কেমন করে? আমি সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম। মুচকি হেসে সে বলল, ও কথা থাক। এখন সমস্যাটা হচ্ছে হিমোগ্লোবিন নিয়ে। আমার এই নতুন আবিষ্কারের গুরুত্ব আপনি নিশ্চয় বুঝতে পারছেন। আমি জবাব দিলাম, রসায়নের দিক থেকে নিঃসন্দেহে ইন্টারেস্টিং, কিন্তু বাস্তব ক্ষেত্রে। বলেন কি? চিকিৎসা আইনের ক্ষেত্রে এত বড় আবিষ্কার গত কয়েক বছরের মধ্যে হয়নি। আপনি কি বুঝতে পারছেন না যে রক্তের দাগের বিষয়ে আমরা একটা অভ্রান্ত পরীক্ষা পেয়ে যাচ্ছি? চলুন তো ওখানে। আগ্রহের আতিশয্যে আমার কোটের আস্তিন চেপে ধরে যে টেবিলে সে কাজ করছিল সেখানে আমাকে টেনে নিয়ে গেল। কিছুটা তাজা রক্ত নেওয়া যাক বলে একটা লম্বা ভোঁতা সূঁচ আঙুলে ঢুকিয়ে দিল, আর ফোঁটা কয়েক রক্ত একটা পাত্রে ধরে নিল। এবার এইটুকু রক্ত 1 লিটার জলে মিশিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, মিশ্রণটার রং বিশুদ্ধ জলের মতো হয়ে গেল। এতে রক্তের অনুপাত 10 লক্ষে 1-এর বেশি হবে না। কথা বলতে বলতে সে ওই পাত্রে কয়েক টুকরো সাদা স্ফটিক ফেলে দিয়ে তাতে কয়েক ফোঁটা স্বচ্ছ তরল পদার্থ যোগ করল। দেখতে দেখতে মিশ্রণটায় মেহগেনি রং ধরল, আর কাঁচের পাত্রটার নিচে কিছু বাদামি রঙের তলানি পড়ল। সে হাততালি দিয়ে হেসে উঠল, যেন ছোট শিশু একটা নতুন খেলনা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। এটা কি বলুন তো? একটা কোনো সূক্ষ্ম পরীক্ষা বলে মনে হচ্ছে, আমি বললাম। পুরনো ওয়াইকাম পরীক্ষাটা যেমন গোলমেলে তেমনি অনিশ্চিত। রক্তকণিকার অণুবীক্ষণিক পরীক্ষাটাও তাই। রক্তের দাগটা কয়েক ঘন্টা পুরনো হয়ে গেলে তো পরের পরীক্ষাটা একেবারেই মূল্যহীন। অথচ এই পরীক্ষাটা তাজা বা বাসি উভয় রক্তের বেলায় সমান কার্যকরী। এই পরীক্ষার যদি আগে আবিষ্কৃত হতো, তাহলে শত শত লোক যারা আজও পৃথিবীর মাটিতে ঘুরে বেড়াচ্ছে তারা অনেক আগেই তাদের কৃত অপরাধের শাস্তি ভোগ করত। সত্যি? আমি আস্তে আস্তে বললাম। খুনের মামলাগুলি ক্রমাগত একটি পয়েন্টের উপরই ঝুলে থাকে।
হয়তো খুনের কয়েক মাস পরে একটা লোকের উপর সন্দেহ পড়ল। তার কাপড়-চোপড় পরীক্ষা করে বাদামি দাগ পাওয়া গেল। সেগুলো রক্তের দাগ, কাদার দাগ, মরচের দাগ, ফলের দাগ, না আর কিছু? এই প্রশ্ন অনেক বিশেষজ্ঞকেই বিচলিত করেছে। কিন্তু কেন? কারণ কোনো নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা ছিল না। এবার শার্লক হোমস পরীক্ষা তা পাওয়া গেল, সুতরাং আর কোনো অসুবিধা রইল না। কথা বলার সময় তার চোখ চকচক করছিল। বুকের উপর হাত রেখে সে এমনভাবে মাথা নিচু করল যেন কল্পনার চোখে দেখা এক সপ্রশংস জনতাকে অভিবাদন জানাচ্ছে। তার উৎসাহ দেখে বিস্মিত হয়ে আমি বললাম, আপনাকে অভিবাদন জানানো উচিত। গত বছর ফ্রাঙ্কফুর্টে ভন বিস্কর্ফের কেসটাই ধরুন। এ পরীক্ষাটা তখন চালু থাকলে নির্ঘাত তার ফাঁসি হতো। আরও ধরুন ব্রাডফোর্ডের ম্যাসন, কুখ্যা মুলার, মতপেলিয়ারের লেফেভার এবং নিউ অর্লিয়ান্সের স্যামসন। এরকম আরও ১-২০ কেসের কথা আমি বলতে পারি যেখানে এই পরীক্ষায় চূড়ান্তভাবে অপরাধের প্রমাণ হতে পারত। স্ট্যামফোর্ড হেসে বলল, আপনি দেখছি অপরাধের একটি জীবন্ত পঞ্জিকা। এ বিষয়ে আপনি একখানি পত্রিকা বের করতে পারেন। তার নাম দিন অতীতের পুলিশি সমাচার। আঙুলের মাথায় এক টুকরো প্লাস্টার জড়াতে জড়াতে শার্লক হোমস বলল, পত্রিকাটিকে খুব কৌতূহলোদ্দীপক করা যায়, কিন্তু তারপর হাসিমুখে আমার দিকে তাকিয়ে সে বলে উঠল, কিন্তু আমাকে সাবধান হতে হবে। কারণ আমাকে নানারকম বিষয় নিয়ে নাড়াচাড়া করতে হয়। সে তার হাতখানা বাড়িয়ে ধরল। দেখলাম তার সারা হাত কড়া এসিডে বিবর্ণ হয়ে গেছে এবং তাতে আগাগোড়া টুকরো টুকরো প্লাস্টার জড়ানো। হাত ঘষতে ঘষতে আমি বললাম, ওহ, সেটা তাহলে একটা রহস্য। বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। আমাদের দুজনের মিলন ঘটিয়েছ বলে তোমার কাছে আমি কৃতজ্ঞ। তুমি তো জানো, মানুষের উপযুক্ত পাঠ্য বিষয়ই হল মানুষ। বিদায় নেবার সময় স্ট্যামফোর্ড বলল, তাহলে ওকে পাঠ করো। যদিও খুব জটিল সমস্যায় পড়বে। আমি বাজি রেখে বলতে পারি, তুমি তাকে যতটা জানতে পারবে তার চাইতে অনেক বেশি সে তোমাকে জানতে পারবে। নমস্কার। নমস্কার। অপরিচিতের সম্পর্কে প্রচুর আগ্রহ নিয়ে হোটেলের দিকে পা বাড়ালাম।